KTV Originals। নমস্কার, আপনারা দেখছেন স্টেডিয়াম বুলেটিন। আপনাদের সঙ্গে রয়েছি আমি জহিতা এবং আমার সঙ্গে আলোচনায় রয়েছেন আমাদের ডিজিটাল হেড অর্পণ ঘোষ। অর্পণদা, তোমাকে স্বাগত জানাবো। আমরা আলোচনায় তো যাব, তার আগে আপনাদের জানিয়ে রাখবো আমাদের স্টেডিয়াম বুলেটিন কো প্রেজেন্টেড বাই জ্যাক অলিভ অয়েল, পাওয়ার্ড বাই এসএনইউ, কো পাওয়ার্ড বাই ক্যাম্পা এনার্জি এবং আমাদের গিফট স্পন্সর অ্যাশিওর। আলোচনায় যাব। আমরা জানি যে এশিয়া কাপ চলছে এবং ভারতের যে পারফরমেন্স আমরা দেখেছি বলা যেতে পারে পুরো ধামাকা, কারণ এখনো পর্যন্ত সব ম্যাচেই কিন্তু জিতেছে ভারত এবং রাত পোহালেই বাংলাদেশের সঙ্গে ম্যাচ। যে ম্যাচ ঘিরে উন্মাদনা রয়েছে আমাদের সকলে এবং এই ম্যাচে কি হতে চলেছে আমি একটু অর্পণদার কাছে যাব। অর্পণদা, এই যে ভারত বাংলাদেশ ম্যাচ এবং ভারত এর আগে যতগুলো ম্যাচ খেলেছে সবগুলোতেই জিতেছে, বাংলাদেশের সঙ্গে এই ম্যাচ জেতা কতটা সহজ হবে বা আদৌ কি সহজ হবে? দেখো, এখন ভারত যে পর্যায়ে ক্রিকেটটা খেলছে সেটা বাংলাদেশ ম্যাচের জন্য আমার মনে হয় না খুব একটা কঠিন কিছু হতে চলেছে। তো একটা ছোট্ট পরিসংখ্যান আমাদের স্টেডিয়াম বুকের দর্শকদের জন্য দিয়ে রাখি। সেটা হচ্ছে এখনো পর্যন্ত আন্তর্জাতিক টি-20 ভারত এবং বাংলাদেশের মধ্যে খেলা হয়েছে 17টি, তার মধ্যে ভারত জিতেছে 16টি। এবং আরেকটি পরিসংখ্যান দিই এশিয়া কাপে, সেটা হচ্ছে ওয়ানডে এবং টি-20 মিলিয়ে 15টি ম্যাচ হয়েছে, তার মধ্যে 13টি জিতেছে ভারত। অতএব জলের মতো পরিষ্কার যে ম্যাচটা কি হতে চলেছে। এখানে এবার একটা মজার বিষয় রয়েছে, সেটা হচ্ছে যে ইতিমধ্যেই কিন্তু এটা বলে না যে ফাঁকা কলসির আওয়াজ বেশি, তো সেই কারণে কিন্তু বাংলাদেশ অলরেডি হুঙ্কার ছাড়তে শুরু করেছে। কীরকম? মেহেদী হাসান বলেছেন যে আমরা কাউকে পরোয়া করি না, মানে একটা ডেয়ারিং অ্যাটিটিউড, এবং পরিষ্কারভাবে জানিয়ে দিয়েছে আমাদের সামনে ভারত থাকুক, অস্ট্রেলিয়া থাকুক, আরে ভাই এশিয়া কাপ তো অস্ট্রেলিয়ার নামটা আসবেই বা কেন। তো যাই হোক, হয়তো উদাহরণ হিসাবে বলেছেন যে আমরা কাউকে পরোয়া করি না, আমরা অতীত কিছু জানি না, যা হবে একটা ম্যাচ হবে এবং আশা করছি আমরা ভারতকে হারাতে পারবো। এই যে হুঙ্কার, এই যে মনস্তাত্ত্বিক একটা প্রেশার, এই যে মাইন্ড গেম, এটা কিন্তু অলরেডি শুরু হয়ে গিয়েছে। এবং অন্যদিকে তুমি যদি দেখো, ভারত কিন্তু নিশ্চুপ, কোনো রকম কোনো সারা শব্দ এখনো পর্যন্ত করেনি, কারণ ভারত জানে যে একটাই তাদের কাজ, সেটা হচ্ছে মাঠে নামো, খেলো এবং জেতো, এবং ফাঁকা আওয়াজ, হুঙ্কার ছাড়া এগুলো ভারত খুব একটা বিশ্বাস করে না। এক্ষেত্রে তাই হয়েছে। তবে বাংলাদেশ মনে করছে যে তারা সোশ্যাল মিডিয়ার যুদ্ধতে জিতবে, মানে মাঠের যুদ্ধটা অবভিয়াসলি জিতবে, সেই কারণেই তারা হুঙ্কার ছাড়ছে। এবার বাকিটা কালকের ম্যাচ জিতলে দেখা যাবে ভারত কিভাবে প্রস্তুতি নিচ্ছে। প্রথম একাদশে কি কোনো পরিবর্তনের সম্ভাবনা রয়েছে? দেখো, আমার মনে হয় কালকে ভারত পুরো শক্তি নিয়েই নামবে। তার একটাই কারণ, সেটা হচ্ছে বাংলাদেশ ম্যাচ যদি জেতা হয় তাহলে কার্যত ফাইনালে পৌঁছে যাবে, এশিয়া কাপের ফাইনালে ভারত। সেই কারণে ভারত পূর্ণ শক্তি দিয়ে নামবে। এবং প্লেইং ইলেভেন তুমি যদি বলো যে অভিষেক শর্মা, শুভমান গিল, এই যে জুটি, এই জুটি ভাঙার কোনো প্রশ্নই নেই এবং এই জুটিই নামছে। এবং 3 নম্বরে চেঞ্জেস হতে পারে, হয়তো সূর্যকুমার যাদবকে দেখা যেতে পারে, তিলক বর্মা আসতে পারে, এরকম চেঞ্জেস হতেই পারে। এছাড়া তোমার টিমে যদি তুমি বলো সঞ্জু স্যামসন উইকেট কিপিং হিসেবে থাকছে, এবং যে চেঞ্জ পাকিস্তান ম্যাচে ছিল সেই টিমই কিন্তু ফার্স্ট 11-এ কিন্তু বাংলাদেশ ম্যাচে নামবে। খুব যদি চোট আঘাত, এখনও পর্যন্ত আপডেট কিছু নেই, বাই চান্স যদি আজকে কোনোরকমভাবে চোট বা কালকে সকালে যদি কোনোরকমভাবে চোট এসে যায় তাহলে সেটা অন্য বিষয়, কিন্তু না হলে ফোর্স চেঞ্জ ছাড়া ভারত কিন্তু প্লেইং 11 চেঞ্জ করবে না বলেই এখনও পর্যন্ত খবর। আমরা আরও অনেক বিষয় নিয়ে আলোচনা করব, তবে এখন সময় হয়ে গিয়েছে একটি বিরতি নেওয়ার। ফিরছি বিরতির পর, সঙ্গে থাকুন। ফিরে এলাম বিরতির পর। বিরতিতে যাওয়ার আগে যে বিষয়টি নিয়ে আলোচনা করছিলাম যে প্রথম একাদশে কোনো পরিবর্তন হবে কিনা, অর্পণদা যেমনটা জানালো যে কোনো পরিবর্তন কিন্তু আসছে না। আমি একটু জানতে চাইবো যে টিমের ব্যাপারে, টিম ম্যানেজমেন্ট কিভাবে করা হচ্ছে এবং ব্যাটিং এবং বোলিং ডিপার্টমেন্ট কি বলবেন? দেখো, প্লেইং 11 তো প্রায় এক থাকছে, মানে প্রায় বলা থেকে বলো যে প্রায় মানে একদম পুরোপুরিভাবে সেমই রাখা হচ্ছে পাকিস্তান ম্যাচের মতো। এবং তুমি যদি বলো কম্বিনেশনে আমি প্রথমে যেটা বললাম যে বোধহয় খুব একটা চেঞ্জ হবে না যদি ফোর্স চেঞ্জ না হয়। এবং যেভাবে অভিষেক শর্মা এবং শুভমান গিলের পার্টনারশিপ হচ্ছে এবং তারা যে ফর্মে খেলছেন, এক কথায় অনবদ্য বলা যেতে পারে, স্বপ্নের ফর্মে খেলছেন। এবং সবচেয়ে বড় কথা জড়িত, সেটা হচ্ছে শুভমান গিল এবং অভিষেক শর্মা, তারা কিন্তু একদম টিনেজ থেকে একসাথে খেলছে। এই যে বারবার যখন আমরা ম্যাচ শেষে পরে পাকিস্তান ম্যাচ শেষে একটা চ্যাট হচ্ছিল, মানে যে চ্যানেল সম্প্রচারকারী চ্যানেলের হয়ে চ্যাট করছিলেন সূর্যকুমার যাদব এবং অভিষেক শর্মা, সেখানে একটা কথা সূর্যকুমার বলছিলেন যে চোখের ইশারাটা কি। তখন কিন্তু অভিষেক শর্মা বলেছেন যে আমরা কিন্তু টিনেজ থেকে যেহেতু খেলছি, কোন শটটা খেলা উচিত, কোন শটটা খেলা উচিত নয়, এবার আমরা কিভাবে খেলবো,
কিভাবে রান আপ করবো সব কিছু কিন্তু ওরা মুখস্থ, মানে ওরা সেইভাবেই তৈরি এবং দীর্ঘদিন ধরে খেলার জন্য। তো সেই কারণে এদের যে জেলটা বলা যেতে পারে সেটা কার্যত একই রয়ে গিয়েছে, এবং যেহেতু তারা ছোটোবেলা থেকে খেলে অভ্যস্ত সেই কারণে মানে কী কন্ডিশন রয়েছে ম্যাচের, কীভাবে খেলা উচিত, তো সেইটা কিন্তু তাদেরকে আর বলে বোঝাতে হয় না বা নিজেদের কাছে গিয়ে আলোচনা করতে হয় না, একটা ইশারাতেই বুঝে গেল যে চলো এটা খেলতে হবে ওটা খেলতে হবে, ঠিক এই প্রসেসের পুরো বিষয়টা। তো সেই দিক থেকে দেখতে গেলে ধোঁয়াধার একদম ওপেনিং কম্বিনেশন বলা যেতে পারে। সবাই বলছেন, সমস্ত প্রাক্তন ক্রিকেটাররা বলছেন যে এইরকম অভিষেক শর্মা, শুভমান গিলের মতো ব্যাটাররা যেখানে ওপেন করছে সেখানে এই ধরনের একটা পার্টনারশিপ হবে, সেটাই কাম্য। এবং যে ধরনের ব্যাট করছে সবাই বলছে যে একটা নতুন অরা সৃষ্টি করতে চলেছেন অভিষেক শর্মা, তো সেটা কিন্তু মারাত্মক হতে চলেছে। এরপরে তুমি যদি আসো যে তিলক বর্মা কিন্তু যথেষ্ট সন্দেহ রয়েছেন, দারুণ খেলছেন, আর পাকিস্তান ম্যাচে জিতিয়ে মাঠ ছেড়েছেন। সঞ্জু স্যামসন যথেষ্ট সন্দেহ রয়েছেন, তিনি বারবার বলা হচ্ছিল যে তার ব্যাট কথা বলছে না, কিন্তু ফাইনালি ওমান ম্যাচে তার ফর্ম ফিরে পাওয়া গিয়েছে এবং দারুণ ছন্দে রয়েছেন। সূর্যকুমার যাদব অবভিয়াসলি রয়েছেন, তবে যদিও পাকিস্তান ম্যাচে তিনি 0 রানে আউট হয়েছেন, তাও ব্যাট কিন্তু সূর্যকুমারের কথা বলছে। এবং অন্যদিকে তুমি যদি দেখো মিডল অর্ডার হার্দিক পান্ডিয়া ম্যাসিভ, মানে বোলিং ব্যাটিং ওপেন বোলিং তিনি বল করছেন। সেই দিক থেকে দেখতে গেলে একদম পরিপূর্ণ টিম, সলিড টিম, শক্তিশালী টিম, যে কোনো বিপক্ষ উড়ে যাওয়ার মতো টিম, এবং বাংলাদেশের এই যে ফাঁকা হুঙ্কার এটা উড়িয়ে দেবার মতো টিম। তো এক কথায় বলা যেতে পারে, আমার মনে হয় যেটা, এবং ভারতবাসী হিসেবে যেটা মনে হয়, যে কালকের ম্যাচ অর্থাৎ বুধবারের ম্যাচ কিন্তু এক পেশে হবে বলেই আমার ধারণা। যদি বাংলাদেশ ফাইট দিতে পারে তাহলে ডেফিনেটলি ম্যাচটা আকর্ষণীয় হবে। আরও একটি বিষয় আলোচনা না করলেই নয়, গত 1 বছরে আমরা যদি দেখি ভারত এবং বাংলাদেশের যে সম্পর্ক সেটার কিন্তু অনেকটা অবনতি ঘটেছে। তার কি কোনো প্রভাব পড়তে চলেছে এই ম্যাচে, বা এই অবস্থার জন্য কি আরও ডেয়ারিং হয়ে যাচ্ছে ম্যাচটা? আমি বুঝতে পারছি তুমি এই প্রশ্নটা কেন করলে, কারণ তোমার পরের প্রশ্নটা কি আসতে চলেছে। তাও বলি যে রাজনীতিটা মাঠের মধ্যে না করাটাই ভালো। তবে হ্যারিস রফ ইন্ডিয়া পাকিস্তান ম্যাচে যেভাবে পাকিস্তান দাবি করেছিল যে অপারেশন সিঁদুরের সময় 6টা রাফেল উড়িয়ে দিয়েছিল, সেইটা দেখিয়েছে, 6-0 সাইন দেখিয়েছে, যেটা নিয়ে এত বিতর্কিত। এখানেই শেষ নয়, হ্যারিস রফের পরে হ্যারিস রফের স্ত্রী তিনিও কমেন্ট করেছেন। মানে এটা কি বলবো আর, মানে যেখানে কোনো সত্যতা নেই, শুধুমাত্র এই ঘটনাটা কি জানো এক্স্যাক্টলি, আমি স্টেডিয়াম বোর্ডের দর্শকদের জন্য জানি। সেটা হচ্ছে যে হ্যারিস রফ যখন একদম মাঠের কিনারায় ফিল্ডিং করতে এসেছিলেন তখন সবাই কোহলি বলে চ্যান্ট করছিল, চিৎকার করছিল, ঠিক আছে। তখন হ্যারিস রফ এরমভাবে কানে হাত দিয়ে দেখাচ্ছে, এরম করছে, আরও বলো। বিষয়টা হচ্ছে 2022 সালে পরপর 2 বলে 6 মেরে বিরাট কোহলি T20 বিশ্বকাপের ম্যাচটা বের করে দিয়েছিলেন হ্যারিস রফের বলে। সেই খাদটা, মানে সেই যে ক্ষোভটা রয়ে গিয়েছে, সেটার জন্য কিন্তু ভারতীয় সমর্থকরা বারবার হ্যারিস রফ মাঠের পাশে এলেই ফিল্ডিং করতে কোহলি করছিল, এবং তখন কোনো অপশান না পেয়ে ওই যে পাকিস্তান বলেছে না যে অপারেশন সিঁদুরের সময় 6টা রাফেল ধ্বংস করে দিয়েছে, যেটা সম্পূর্ণ মিথ্যে, খারিজ করে দিয়েছে ভারতীয় সেনা, সেটাই কিন্তু ইঙ্গিত করার চেষ্টা করছিল, যেটা অত্যন্ত কুরুচিকর। আর একজন তো স্ট্রেন গান নিয়ে অপশান দেখাচ্ছিলেন। তো মানে সবাই বলে না পাকিস্তান মাঠে নেমে যুদ্ধটা করতে জানে না, সোশ্যাল মিডিয়ায় যুদ্ধটা ভীষণ পারদর্শী, ঠিক আছে। তো সেই দিক থেকে বলতে গেলে যে খেলাটা খেলা, এবং নো হ্যান্ডশেক যেটা বারবার বলা হচ্ছিল, এটা হচ্ছে একদম, আমরা বারবার একটা কথাই বলেছি, পেহেলগাম আমরা কখনো ভুলতে পারি না, এবং সেই কারণে এটা প্রতিপক্ষকে জবাব দেওয়া, এবং এটা শুধুমাত্র একটা ম্যাচ, সেই কারণে একটা টুর্নামেন্ট, এবং সেই কারণে আমরা খেলতে নেমেছি, দ্যাটস অল, এর বাইরে আর কিচ্ছু না। একদমই তাই অর্পণদা। এবং আরও একটি বিষয়, যে এর আগে আমরা যেরকম ফর্মে দেখেছি পাকিস্তানের টিমকে, এমন অবস্থা কেন হলো? সেটা হয়তো পাকিস্তানি বলতে পারে, পাকিস্তান ম্যানেজমেন্ট বলতে পারবে। তবে একটা ইনফরমেশন দিতে পারে স্টেডিয়াম বোর্ডের দর্শকদের জন্য, সেটা হচ্ছে ইমরান খান জেলে রয়েছেন, এবং তিনি জানিয়েছেন যে এবার ভারতের বিরুদ্ধে জেতার জন্য নাকভি এবং মুনিরকে, অর্থাৎ সেনাপ্রধান পাকিস্তানে, তাকে ওপেন করানোটা উচিত। কারণ বারবার ইমরান খান কীভাবে বলেছেন, জেলে থাকলে তো বলা সম্ভব নয়। যতদূর জানা গিয়েছে পাকিস্তানি সংবাদ মাধ্যম থেকে, যে ইমরান খানের বোন জেলে গিয়েছিলেন, এবং তাকেই ইমরান খানের বোন ভারত পাকিস্তান ম্যাচ নিয়ে আপডেট দিয়েছে, এবং তখনই তিনি এই মন্তব্য করেছেন। এবং শুধুমাত্র তাই নয়, তার বক্তব্য হচ্ছে নাকভি যেভাবে
এই বোর্ডের ভিতরে স্বজন পোষণ শুরু করেছেন, নৈরাজ্য শুরু করেছেন, এটাই তার রেজাল্ট হওয়া উচিত। পাকিস্তানকে কিন্তু পাকিস্তানের মতো খেলতে দিতে হবে। এবং এখানে সূর্যকুমার যাদব একটা কথা বলেছিলেন যে রাইভেলরি যখন বলা হচ্ছে, যে তখন সূর্যকুমার বলেছেন এটা কী করে রাইভেলরি হতে পারে, যেখানে 15টা ম্যাচ হলে 8-7, 7-8 যদি হয়ে থাকে তখন সেটা রাইভেলরি বলা যায়, কিন্তু সেটা 10-1, 12-1 যদি হয় সেটা কখনোই কিন্তু রিভেলরি হয় না এবং রাইভেলরি হয় না। তো সেই কারণে ইমরান খানও ঠিক সেম বিষয়টা নিয়ে এসেছেন এবং তিনিও বলেছেন যে এটা কিন্তু কখনো হতে পারে না। এবং সেখানে ইনজামামুল হক আবার কমেন্ট করেছেন সূর্যকুমার যাদবের সঙ্গে যে প্রসঙ্গ, তিনি বলেছেন যে তোমার সিনিয়রদের জিজ্ঞেস করো কীরকম ছিল। সবাই তো সেটাই জানে যে ওয়াকার ইনিস ও ওয়াসিম আকরাম যখন ছিলেন তখন পাকিস্তানের বোলিং অ্যাটাক কীরকম ছিল এবং তখন পাকিস্তান এবং ভারত মানে সত্যিই একদম প্রতিদ্বন্দ্বীর মধ্যে টান একটা ম্যাচ হওয়ার কথা ছিল। অভিষেক শর্মার কথা আসে যে বীরেন্দ্র সেহবাগ জিজ্ঞেস করেছিলেন ম্যাচ শেষে যে পাকিস্তান বোলিংকে তুমি কিভাবে সামলালে, তখন বলেছেন যে আপনারা যেভাবে সামলে এসেছেন, অর্থাৎ বীরেন্দ্র সেহবাগরা তখন ওয়াকার ইনিস বল করতেন, ওয়াসিম আকরাম বল করতেন, তখন যে টাফ পজিশনে ভারতকে খেলতে হতো সেই এখন বোলার নেই, অর্থাৎ শাহিন আফ্রিদি, হ্যারিস রফ এরম ধরনের বোলারের সঙ্গে কম্পিট করতে হচ্ছে। এবং অভিষেক শর্মা পরিষ্কার বলেছেন আমার খেলতে খুব একটা অসুবিধা হয়নি। অর্থাৎ বলা যেতে পারে যে ধারে ভারে এবং সমস্ত দিক থেকে কিন্তু পাকিস্তান অনেকটা এবার পিছিয়ে গিয়েছে এবং সেখান থেকে ফিরে আসা বোধহয় কঠিন। ফাইনাল পৌঁছবে কিনা সন্দেহ রয়েছে, তবে প্রেডিকশন একটু আর্লি হয়ে যাচ্ছে, তাও বলবো এশিয়া কাপে বোধহয় ভারত শ্রীলঙ্কাই ফাইনাল হতে চলেছে, বোধহয়। একেবারে আরো অনেক বিষয় নিয়ে আলোচনা করব, তবে এখন সময় হয়ে গিয়েছে আরো একটি বিরতি নেওয়ার। ফিরছি বিরতির পর, সঙ্গে থাকুন। ফিরে এলাম বিরতির পর এবং আমাদের স্টেডিয়াম বুলেটিনে প্রত্যেক দিনই কিছু না কিছু চমক যে থাকে সেটা আপনারা জানেন নিশ্চয়, এবং প্রত্যেক দিন আপনাদের জন্য যে কুইজ থাকে এবং এই কুইজের সঠিক উত্তর দিলে আপনারা প্রত্যেক দিনই কেউ না কেউ জিতে নেন যে আকর্ষণীয় পুরস্কার। আজকের কুইজ কি রয়েছে আমি চলে যাব অর্পণদার কাছে। তো আজকের কুইজ তো অবশ্যই বলবো, তবে গতকালের যে উইনার অর্থাৎ তরুণ বসু শিবপুর থেকে উইনার হয়েছে, আপনাকে অসংখ্য অভিনন্দন এবং আরও এরকম আপনি উত্তর এর আগেও আপনি অনেক উত্তর দিয়েছেন কিন্তু লটারির মাধ্যমে আপনি এবারে জয়ী হয়েছেন, নিশ্চয়ই অসংখ্য কনগ্রাচুলেশন আপনাকে। তবে আজকের যে প্রশ্নটা সেটা একবার করিনি, সেটা হচ্ছে আমি একজন ভারতীয় উইকেট কিপার ছিলাম, ভারতের হয়ে খুব একটা খেলার সুযোগ পাইনি, কিন্তু প্রথম এশিয়া কাপের ম্যাচে ভারতের ম্যাচে আমি ম্যান অফ দি ম্যাচ হয়েছিলাম, আমি কে? অর্থাৎ এইটাই আজকের প্রশ্ন এবং খুব তাড়াতাড়ি উত্তর দিয়ে দিন। আমাদের উত্তর কোথায় দিতে হয় আপনারা জানেন, সেটা হচ্ছে ইউটিউবের মাধ্যমে, ইউটিউবে যেখানে আপলোড হয় সেখানে আপনারা উত্তর দিতে পারেন, ফেসবুকের মাধ্যমে উত্তর দিতে পারেন, ইনস্টাগ্রামের মাধ্যমে উত্তর দিতে পারেন, আমাদের দপ্তরে ফোন করে উত্তর দিতে পারেন, মেল করতে পারেন, এতগুলো অপশান আপনাদের কাছে রয়েছে। তাই ঝটপট উত্তর দিন। আর পুজোর যেহেতু সামনে এসে গিয়েছে, আজকে একদম দ্বিতীয়া, তাই পুজোর আগে পুরস্কার পেলে সবারই একটু ভালো লাগে, তাই ঝটপট উত্তর দিন আর আকর্ষণীয় পুরস্কার জিতুন, তাই তো জয়িতা? একেবারে আমি আবারও আলোচনায় ফিরব। সৌরভ গঙ্গোপাধ্যায় তিনি অফিসিয়ালি সিএবির প্রেসিডেন্ট হয়েছেন, তিনি তারপর কি বলেছেন, কি বার্তা দিয়েছেন? বার্তার থেকে বড় কথা দ্বিতীয়বারের জন্য সিএবি প্রেসিডেন্ট তিনি হলেন এবং এই যে আগে ইডেনে 1 লক্ষ দর্শক থাকতো এবং সেটা যেহেতু বসার সুবিধার জন্য 68,000-এ নামিয়ে নিয়ে আসা হয়েছিল, সেটাই এখন পরবর্তী লক্ষ্য সৌরভ গঙ্গোপাধ্যায়। এবং তিনি বলেছেন যে 2026 ক্রিকেট T20 বিশ্বকাপের পর তিনি এই কাজে হাত দেবেন, কারণ টেন্ডার নিতে হবে, পুরোটা প্ল্যানিং করতে হবে, সব মিলিয়েই এই 1 লক্ষ দর্শক যাতে আবারও ইডেনে আসতে পারে সেই ব্যবস্থা তিনি করবেন। তবে তার আগে সবার আগে তার অ্যাসিড টেস্ট বলা হয়তো ভুল, কিন্তু তার আগে তার প্রথম পরীক্ষা বলা যেতে পারে যে সাউথ আফ্রিকা এবং ইন্ডিয়ার টেস্ট ম্যাচ, যেহেতু দক্ষিণ আফ্রিকা বিশ্বজয়ী বলা যেতে পারে, WTC ফাইনালে গতবার অস্ট্রেলিয়াকে হারিয়ে জয়ী হয়েছেন তারা, তো সেই দিক থেকে দারুণ একটা উত্তেজনাপূর্ণ ম্যাচ হতে চলেছে গার্ডেন্সে, ইন্ডিয়া ভার্সেস সাউথ আফ্রিকা। সেই ম্যাচেই মানে সিএবি সভাপতি হওয়ার পর এটি তার প্রথম ম্যাচ হতে চলেছে এবং তার অবশ্যই প্রাথমিক লক্ষ্য যেটা ইডেনে আবারও 1 লক্ষ দর্শক ফিরিয়ে নিয়ে আসা। একেবারে আরও একটি বিষয় নিয়ে আলোচনা করব। কেএল রাহুল তিনি নতুন একটি দল কিনেছেন, এই নিয়ে কি খবর রয়েছে? দেখো, কেএল রাহুল এমন একজন ক্রিকেটার, এমন বলা যেতে পারে স্পোর্টস পার্সোনালিটি, তিনি সবসময় কিন্তু বিভিন্ন রকম খেলার মধ্যেই থাকেন এবং ভলিবলে তার বরাবরই নেশা দেখা গিয়েছে এবং যখনই টিম রিল্যাক্সে থাকতো এবং যখন তিনি টিমের সঙ্গে ট্যুর করতেন বেশিরভাগ সময় তাকে ভলিবল খেলতে দেখা যেত। তো সেই কারণে এবার তিনি প্রো ভলিবল লিগের দল কিনেছেন, গোয়ার হয়ে দলটি কিনেছেন এবং তিনি পরিষ্কার বলে দিয়েছেন যে প্রো ভলিবল লিগ শুরু হওয়ার পর থেকে এই যে
এগিয়ে যাওয়াটা ভলিবলের সেটা কিন্তু মারাত্মক রকমভাবে বৃদ্ধি পেয়েছে এবং ভারতের কাছে এটা ভীষণ রকমভাবে আরও স্প্রেড করে গিয়েছে। তো সেই কারণে আরও ইন্টারেস্ট পাক, ভলিবল আরও এগিয়ে যাক, সেই কারণেই তার এই দল কেনার সিদ্ধান্ত। নতুন দল, গোয়ার দল, যদিও তিনি একা মালিক নন, আরও একজন মালিক রয়েছেন, তবে ভলিবল কিনে ভলিবল যাতে আরও ভারতে এগিয়ে যায় সেই উদ্দেশ্যে কিন্তু তার এই নতুন দল কেনা বলা যেতে পারে। আমরা স্টেডিয়াম বুলেটিনের একদম শেষের মুখে, তবে একটি বিষয় নিয়ে আলোচনা না করলেই নয় অর্পণদা। গতকাল রাত থেকে যে তুমুল বৃষ্টি, তাতে বলা যেতে পারে যে ময়দান ভেসে গিয়েছে, ঠিক কি পরিস্থিতি এখন? দেখো, মুখ্যমন্ত্রী ইতিমধ্যেই জানিয়েছেন যে 1978 থেকেও ভয়ানক পরিস্থিতি এবং তিনি বেসরকারি সংস্থার অফিসগুলিকে বলেছেন যে ওয়ার্ক ফ্রম হওয়া দেওয়া। ইতিমধ্যেই তিনি স্কুলের ছুটির কথা আর্জি জানিয়েছেন, ব্রাত্য বসু সেটা জানিয়ে দিয়েছেন শিক্ষামন্ত্রী। সব মিলিয়ে বলা যেতে পারে কলকাতাতে এরকম পরিস্থিতি অন্তত আমি তো দেখিনি, আমি তো অনেক ছোটো, যারা আমাদের সিনিয়র রয়েছেন তারাও এরকম পরিস্থিতি কখনো দেখেননি যে কোমর পর্যন্ত জল চারিদিকে ভেসে যাচ্ছে, ইলেকট্রোকাট হয়েছে, আগুন লাগার ঘটনা ঘটেছে, জোয়ারের জল ঢুকছে, সব মিলে কিন্তু একটা ভয়ঙ্কর পরিস্থিতি। কলকাতা পুরসভা যথেষ্ট সেটা মেয়র বলে দিয়েছেন যে আজকে যাতে বাড়ি থেকে না বেরোনো হয় এবং যদি বৃষ্টি না হয় তাহলে আজকে রাতের মধ্যে কিন্তু জল নেমে যাওয়ার সম্ভাবনা রয়েছে। ময়দান, যদি তুমি আমাদের স্পোর্টসের খবর বুলেটিন চলছে, সেখানে ময়দানের খবর যদি তুমি বলো, কার্যত মাঠগুলো পুকুরে পরিণত হয়েছে। সেই সব দিক থেকে বলতে গেলে আমরা স্টেডিয়াম বুলেটিনের মাধ্যমে এই বার্তাটাই দেবো, আপনারা সুরক্ষিত থাকুন, সুস্থ থাকুন, বুঝে শুনে বাইরে বেরোনোর সিদ্ধান্ত নিন, কারণ ইতিমধ্যেই মেয়র জানিয়ে দিয়েছেন খুব দরকার না হলে বাইরে বেরোনোর দরকার নেই। তাই ভালো থাকুন, সুস্থ থাকুন, সাবধানে থাকুন। একেবারে স্টেডিয়াম বুলেটিন এখানেই শেষ করতে হচ্ছে। আমি ধন্যবাদ জানাবো অর্পণদাকে, অনেক অনেক ধন্যবাদ। এবং আপনাদের উদ্দেশ্য বলবো, আপনারা যেভাবে ভালোবাসছেন স্টেডিয়াম বুলেটিনকে, আপনারা দেখতে থাকুন স্টেডিয়াম বুলেটিন এবং কলকাতা টিভি রাত দিন 7।